স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি রাকিব আহমেদ এবং আমি সঞ্চারী মজিদ তমা। শুরুতে জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। সাবেক আইজিপি বেনজির দেশে না বিদেশে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যক্তিগত অপরাধের কোনো দায় নেবে না পুলিশ। এমপি আজিমের অনেক হত্যাকারী নেপালে পালিয়ে আছে, ধারণা ডিবির। তদন্তের জন্য কাঠমান্ডুতে ডিবির দল। ঢল ও বৃষ্টিতে সিলেট শহরে বন্যা, পানিবন্দী প্রায় 20,000, চলছে ত্রাণের প্রস্তুতি। শঙ্কা বাড়িয়েছে বৃষ্টির পূর্বাভাস। ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপে ভোট গ্রহণ চলছে। পশ্চিমবঙ্গে বিচ্ছিন্ন সহিংসতা, ভোটের হার 26%। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে রাত 8:30টায় লড়বে বাংলাদেশ ভারত। বিশ্ব ক্রিকেটের মহারণও শুরু কাল। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশে না বিদেশে অবস্থান করছে জানে না সরকার। বেনজিরের দুর্নীতি ব্যক্তিগত, এর দায় পুলিশ নেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আয়োজিত বঙ্গবন্ধু বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতায় এসব মন্তব্য করেন তিনি। পরে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই হত্যা মামলা তদন্ত করবে ভারত। দেশটি চাইলে সব ধরনের সহযোগিতা করা হবে। এমপি আজিম হত্যায় মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিনকে যুক্তরাষ্ট্র থেকে ভারত ফিরিয়ে আনবে বলেও জানান আসাদুজ্জামান খান। এটা ব্যক্তিগত ব্যাপার। আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন। তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, শুধু সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা, চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে অনেকে নেপালে বলে ধারণা ডিবি প্রধান হারুনুর রশিদের। এছাড়া অভিযুক্ত সিয়াম দেশটিতে আটক হয়েছেন এমন কথা শুনেছেন বলেও জানান তিনি। সকালে কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে শাহজালাল বিমানবন্দরে এসব কথা জানান ডিবি প্রধান। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনা তদন্তে শনিবার সকালে নেপালের উদ্দেশ্যে রওনা হয় ডিবির একটি দল। কাঠমান্ডু রওনা হওয়ার আগে বিমানবন্দরে ডিবি প্রধান বলেন, এমপি আজিম হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আসামিদের মধ্যে অনেকে নেপালে আছেন বলে ধারণা করা হচ্ছে। ঝিনাইদের মাননীয় সংসদ সদস্য, ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি, তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে, সেই বিশ্বাসে আসলে আমরা তদন্তের কাজে যাচ্ছি। হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়াম নেপালে আটক হওয়ার কথা শুনেছেন বলেও জানান ডিবি প্রধান। তিনি জানান, সিয়ামকে ধরতে ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে, বিষয়টি কাঠমান্ডুকেও জানানো হয়েছে। এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি, তারা কেউ চলে গেছে, কেউ আছে, এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে যেন তারা গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে গ্রেপ্তার 4 আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানান ডিবি প্রধান। সেগুলো তদন্তেই নেপালে যাচ্ছে ডিবি। এর আগে গত 26 মে হত্যাকাণ্ডের তদন্তে কলকাতায় যায় ডিবির একটি দল। 5 দিন পর দেশে ফিরে দলটি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন তার নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিরা। সকালে উপজেলার ভূষণ হাই স্কুল মাঠে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তারা হত্যায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধেরও দাবি জানানো হয়। এ সময় 14টি ইউনিয়ন ও পৌরসভার চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই হত্যার সাথে, অপহরণের সাথে যারাই যুক্ত হোক না কেন, যত বড় পাওয়ারফুলি হোক, তাদেরকে চিহ্নিত করে তাদের মুখ উন্মোচন করে অচিরেই যাতে বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করা হয়, এটাই হচ্ছে আমাদের আজকের মূল দাবি। ভাই আর ভগ্নিপতি হত্যার প্রতিশোধ নিতে এমপি আজিমকে হত্যা করতে পারে আখতারুজ্জামান শাহিন ও শিমুল ভূঁইয়া।
এমন একটি কারণও বিবেচনায় রাখছেন গোয়েন্দারা। এছাড়া পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির শ্রেণী সংগ্রামও হত্যার কারণ হতে পারে। বিশ্লেষকদের মতে আন্ডারগ্রাউন্ড সংগঠনগুলো তাদের ব্যবসায়িক বিরোধ বা রাজনৈতিক স্বার্থ হাসিলে আগেও এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি এম এর লাল পতাকার শীর্ষ নেতা ছিলেন ডাক্তার মিজানুর রহমান টুটুল। তার নামে বৃহত্তর রাজশাহী ও পাবনা সহ উত্তরাঞ্চলের ১৬টি জেলায় হত্যাসহ ২ শতাধিক মামলা ছিল। ২০০৮ সালের নওগাঁর রানীনগর উপজেলার কালীগ্রাম ঈদগাহ এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন লাল পতাকা নেতা ডাক্তার টুটুল ওরফে দাদাভাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র শিমুল ভূঁইয়া ১৯৮৬ সালে টুটুলের মাধ্যমে পার্টিতে যুক্ত হন। টুটুল ছিলেন শিমুলের ভগ্নিপতি। আবার এমপি আজিম হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন টুটুলের আপন চাচাতো ভাই। টুটুল হত্যার জন্য এমপি আজিমকে দায়ী করে আসছিল লাল পতাকার নেতারা। এসব কারণে এমপি আজিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ গোয়েন্দাদের। হত্যার পর নৃশংসতার ঘটনাও হতে পারে পারিবারিক প্রতিশোধ। শিমুলের বোন বিয়ে দিচ্ছে আবার শাহীনের ভাইয়ের কাছে। শাহীনের ভাইও কিন্তু এই যে পূর্ব বাংলা কমিউনিস্টের নেতা ছিল, সেও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। তো আমার কথা হলো যে এই কারণে শাহীনের সাথে শিমুলের একটা সম্পর্ক আছে। শাহীন যেমন তার ভাইকে হারিয়েছে, আবার শিমুলও তার বোন জামাইকে হারিয়েছে। তো দুইজনের আবার যে একটা ইন্টারেস্ট এখানে যে হত্যার ভাই এবং তার বোন জামাই একজনই মারা গেছে। শিমুল ভূঁইয়া অন্তত 5টি হত্যা মামলায় বিভিন্ন সময়ে কারাগারে ছিলেন। জামিনে বের হয়ে আবারও হত্যায় অংশ নিয়েছেন। তার মতো দাগী অপরাধীরা কিভাবে ভিন্ন নামে পাসপোর্ট পায় এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকেরা। এই ধরনের একটা ডিলিংসে সেখানে যখন আমাদের এই তাদের মধ্যে ডিলিংসের যে প্রপার ডিলিংসটা হচ্ছে না, সেখানে নানা পার্সোনাল, পলিটিক্যাল, ফাইন্যান্সিয়াল যে কোনো ইস্যু নিয়েই কেওয়াস হলে সেটার একটা রিফ্লেকশন বা আউটকাম আমাদের এমপি আনার হত্যা হতেই পারে। কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে রাজনৈতিক ছত্রছায়ায় এলাকায় আধিপত্য বিস্তার করে শিমুল। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মী ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার সময় শুক্রবার মধ্যরাতে শেষ হলেও বিমানবন্দরে রাতভর টিকিটের অপেক্ষায় ছিলেন শত শত কর্মী। দিনভর ভোগান্তিতে পড়েন তারা। বরাদ্দ 10টি সহ 12টি ফ্লাইটে কর্মী গেছে 1800-র বেশি। এদিকে হয়রানির অভিযোগে মালয়েশিয়ার 47 নিয়োগদাতার লাইসেন্স স্থগিত করেছে দেশটির সরকার। এজেন্সিগুলোর প্রতারণার কারণে প্রায় 30,000 কর্মী আটকে গেল এই যাত্রায়। হাজারো মালয়েশিয়াগামী কর্মী শুক্রবার সকাল থেকেই ভিড় করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অভিযোগ, টিকিট পাইয়ে দিতে তাদের কাছ থেকে 3 গুণ পর্যন্ত টাকা বেশি নেওয়া হয়েছে। নির্ধারিত ফ্লাইট ছেড়ে যাওয়ার পরও সারারাত বিমানবন্দরে টিকিটের অপেক্ষা করেছেন অনেকে। আমরা আরো 30,000 করে বাড়তি দিছি। দেওয়ার পর আমাদেরকে রাত্রে 1টার সময় টিকিট দিছে। সকালে আসছি, এখানে এসে দেখি আমার টিকিটটা ক্যান্সেল করে দিচ্ছি। এয়ারলাইন্সের লোক বলতেছে, আপনি যে দালালকে টাকা দিয়েছেন, যে এজেন্সিকে, ওই এজেন্সি আমার 10 জনের টাকা দেয় নাই, 10,60,000 টাকা দেয় নাই, দেখে আপনাদের 10 জনের টিকিট আমি ক্যান্সেল করে যাচ্ছি সকালে। এজেন্সির প্রতারণার শিকার কোনো কর্মী 2বার টিকিট কিনলেও পাননি ফ্লাইট। শেষ সময়ে বিএমইটির ছাড়পত্রের জটিলতায় ফ্লাইট আটকে গেছে অনেকের। এই টিকিটটা নিয়ে আসছিলাম এয়ারপোর্টে আসার পরে আমার বিএমইটিটা যেহেতু দেখায় না অনলাইনে, এই জন্য আমাকে রিটার্ন করে দিছে। আমার টিকিটটা স্পয়েল হয়ে গেছে। আমরা মানুষ ভাই, আমাদের লাইফের একটা সমস্যা হয়ে গেছে, দাঁড়ায় গেছে এই জায়গায়। আমরা লাইফে কি করব আমরা ভেবে পাচ্ছি না। বাইরা জানায় প্রতারক এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা হচ্ছে। অনেক আনএথিক্যাল এজেন্সি তাদেরকে পাঠিয়ে দেওয়ার পরে আমরা টিকিট নিয়ে আসতেছি। এটা তো অ্যাড্রেস করতে হবে। আমরা সেদিন মন্ত্রণালয়ে মিটিং করেছি, যদি এরকম কেউ যেতে না পারে সেখান থেকে তখন যা আলোচনা করা যায়, টাকা পয়সা যদি কোথাও লেনদেন হয় এগুলো রিটার্ন দেওয়ার ব্যবস্থা করে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে অভিবাসন প্রক্রিয়ায় যে ফাঁকফোকর রয়ে গেছে সেটি পূরণ করা যাচ্ছে না। এ সুযোগটা নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। একজন অভিবাসীকে কেন্দ্র করে আমি আসলে টাকা তৈরি করবো। এখন এখান থেকে তো মানে আমরা নিজেদেরকে বদলাতে না পারলে তো এই সেক্টরটার কোনোদিনও উন্নতি হবে না। সংকট সমাধানে কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি কর্মীদের। মালয়েশিয়া যাওয়ার সময় বাড়ানোর দাবি তাদের। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সুরমার পানি ঢুকে তলিয়ে গেছে সিলেটের বেশ কিছু নিচু এলাকা। পানিবন্দী অবস্থায় পড়েছেন নগরীর 20,000 মানুষ। এদিকে সীমান্তের উপজেলাগুলো থেকে বন্যার পানি নামতে শুরু করলেও উদ্বেগ বাড়িয়েছে বৃষ্টির পূর্বাভাস। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে পানি বেড়েছে সুরমা নদীতে। সিলেট নগরীতে সেই পানি ঢুকতে শুরু করে শুক্রবার। তলিয়ে গেছে তালতলা, জামতলা, মাছিমপুর উপশহর, যতরপুর সহ বেশ কয়েকটি এলাকা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। ডুবে আছে তালতলা এলাকার ফায়ার সার্ভিস স্টেশনটিও। বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে নগরবাসী। তাদের অভিযোগ, পানির নিষ্কাশনে নালা ও খালগুলো ভরাট হওয়ায় প্রতি বছরই এমন দুর্ভোগে পড়তে হয়। ঘরে দরজায় পানি উঠে, গ্যাসের সমস্যা, খাওয়ার জলের সমস্যা, আর তো চলাফেরাও করতে পারি না। কিস্তিও পানি ঢুকছে, বউয়ারও কুদরত নাই, পুতারও কুদরত নাই, ভাতও রাইন্দা খাইতাম পারি না, বাচ্চা কাচ্চা লইয়া কই যাইতাম। দোকানে আটু পানি আছে, মাল আমরা উপরে উঠাই রাখছি এবং জানি না আল্লাহ আরো যদি পানি বাড়ে তো ক্ষতিগ্রস্ত আমরা হব। বন্যা কবলিত এলাকার জন্য শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর ব্যবস্থার কথা জানিয়েছে সিটি কর্পোরেশন। দুর্গতদের সহায়তায় চালু হয়েছে মনিটরিং সেল। যেসব এলাকায় পানি ঢুকেছে, যদি এটা স্থায়িত্ব বেড়ে যায় তাহলে আমরা শুকনো খাবারের সাথে ভারী খাবারের একটা ব্যবস্থা করব। আর যদি পানি নেমে যায় তাহলে আমরা সাথে সাথে এই এলাকাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে করব এই ব্যবস্থাটুকু নেওয়ার চেষ্টা করছে। এদিকে সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যার পানি কমতে শুরু করলেও ভোগান্তি কমেনি মানুষের। সহযোগিতা করতে চাইলে এখন নৌকার দরকার, প্রতিটা ওয়ার্ডে 4-5টা করে এটা মেম্বারের দায়িত্বে নৌকা থাকার দরকার ছিল। এই বন্যা আমরা মনে করি আশ্রয়কেন্দ্র আছে হিসাবে। তবে শঙ্কা বাড়িয়েছে বৃষ্টির পূর্বাভাস। সিলেট অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। মোরালে 200 মিলিমিটার বৃষ্টিপাত বেশি রেকর্ড করা হয়ে গেছে মে মাসে। আর আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টা বৃষ্টিপাতের পূর্বাভাস আছে এবং বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সিলেটের 7 উপজেলায় এখনও পানিবন্দী অবস্থায় কয়েক লাখ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে আছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, সীমান্ত উপজেলাগুলো থেকে পানি নামতে শুরু করলো বন্যার। সিলেট নগরীতে আসলে 20,000 মানুষ পানিবন্দী আছেন, সে জায়গার আসলে কি অবস্থা সার্বিকভাবে জানাবেন বন্যা পরিস্থিতি? দেখুন, মূলত হচ্ছে উজানের যে পাহাড়ি ঢল ভারত থেকে নেমে আসা, সেই ঢলেই কিন্তু সীমান্তবর্তী উপজেলাগুলো গত 3 দিন ধরে বন্যাক্রান্ত। এখন আসলে সীমান্ত উপজেলাগুলো থেকে বন্যার যে পানি সেটা কিন্তু ধীরে ধীরে নামছে। এই পানিগুলো মূলত নামছে হচ্ছে সুরমা এবং কুশেরা নদী দিয়ে, এবং সুরমা নদীর তীরেই আপনি জানেন যে সিলেট নগরীর অবস্থান। সেক্ষেত্রে সুরমার পানি অনেকটা ধারণ ক্ষমতার বাইরে চলে যাওয়ায় উপচে পড়েছে অনেকগুলো এলাকায়, বিশেষ করে যে নিচু এলাকা আছে শহরের, এই নিচু এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে। এর মূল কারণ হচ্ছে শহরের যে পানি নিষ্কাশনের জন্য বেশ কয়েকটি ছড়া আছে, ছড়া বা খাল, এই খালগুলো দিয়ে মূলত নগরীর পানি সুরমা গিয়ে পড়ে। কিন্তু সুরমা যখন ভরে গেছে, সুরমা পানি উপচে গেছে, এই খালগুলো দিয়ে মূলত হচ্ছে নিচু এলাকাগুলোতে পানি প্রবেশ করেছে। সিলেট নগরীর তালতলা, জামতলা, 13 রতন উপশহর, এই এলাকাগুলো মোটামুটি এফেক্টেড হয়েছে। এই কাল রাত থেকে হঠাৎ করে এই নগরীর বেশ কিছু বাসা বাড়িতে পানি ঢুকেছে, অনেক জায়গায় হাঁটু পানি, অনেক জায়গায় আর একটু কম পানি। তবে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, কিন্তু এখন পর্যন্ত আসার কথা হচ্ছে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। এবং আমাদের সবচেয়ে বেশি ভাবনার যে বিষয় হচ্ছে চেরাপুঞ্জির বৃষ্টি। চেরাপুঞ্জিতেও কিন্তু গত 24 ঘন্টায় মাত্র 56 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেখানে প্রথম যেদিন ঢল এসেছিল সেদিন চেরাপুঞ্জিতে বৃষ্টির পরিমাণ ছিল 650 মিলিমিটার। সেক্ষেত্রে চেরাপুঞ্জির বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু আমাদের বন্যা পরিস্থিতি উন্নতির একটা বড় যোগসূত্র আছে এখানে। চেরাপুঞ্জিতে যেহেতু বৃষ্টি কম হচ্ছে, আমাদের এদিকেও কিন্তু বৃষ্টি কম হচ্ছে। যেহেতু আগামী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে সিলেট সহ বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এই সময়টা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু নগরীতে যেসব এলাকায় পানি ঢুকেছে তারাও তো আরো 2-1 দিন এই দুর্ভোগের মধ্যে পড়বেন। এবং নগরবাসীর যে যারা বন্যা আক্রান্ত হয়েছেন তাদের জন্য 2টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, প্রায় 20,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের জন্য সিটি কর্পোরেশন সহ জেলা প্রশাসন পুরো সার্বিক জেলার যে বন্যাক্রান্ত উপজেলাগুলো আছে সবগুলো জেলায় কিন্তু তাদের আক্রান্ত যারা আছেন তাদের জন্য ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করা হচ্ছে, আশ্রয়কেন্দ্রগুলোতে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। সিলেটে আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমেদ।
ঢাকা শহরকে ভূমিকম্প সহনশীল করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে টেকসই অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। সকালে রাজধানীর বনানীতে রাজুকের ভূমিকম্প সহনশীলতা বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনারে একথা বলেন তিনি। সালমান এফ রহমান বলেন, নিরাপদ অবকাঠামো বিষয়ে রাজুকের সাথে দেশি বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন। শহরে ভূমিকম্পের ঝুঁকি হ্রাসে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ১২৫ বছর ধরে দেশে বড় কোনো ভূমিকম্প হয়নি, তাই বিশেষজ্ঞরা ভূমিকম্পের আশঙ্কা করছেন। এই অবস্থায় ঝুঁকি এড়াতে প্রথমে সমস্যাগুলো চিহ্নিত করা হচ্ছে। এরই মধ্যে রাজধানীর ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবন ও এলাকা চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। ভূমিকম্প হলে শুধু ঢাকা না, আপনার পুরো বাংলাদেশের নর্থ ইস্ট রিজনটা কিন্তু ঝুঁকিপূর্ণ। রাজুকের কাছে অনেক আপনার মডার্ন ইকুইপমেন্টগুলি আছে, যেখান থেকে বিল্ডিংগুলিকে টেস্ট করা যাচ্ছে, আইডেন্টিফাই করা যায় কোন কোন বিল্ডিংটা আপনার ঝুঁকিপূর্ণ, এবং সেখানে আইদার বিল্ডিংগুলিটাকে আবার নতুন করে বানাইতে হবে অথবা রেট্রোফিটিং করতে হবে। এই কাজগুলি আমাদের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এবার জানাবো আসন্ন বাজেটের খবর। প্রণোদনা ও ভর্তুকি খাতে আসন্ন বাজেটে প্রায় 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়াচ্ছে সরকার। রাখা হচ্ছে 1,20,000 কোটি টাকার বেশি। পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, অর্থনীতি গতিশীল রাখতেই সরকারের এমন সিদ্ধান্ত। তবে অর্থনীতিবিদরা বলছেন, প্রণোদনা ও ভর্তুকির অর্থ ধনীদের পকেটেই বেশি যাচ্ছে। চলতি অর্থবছর ভর্তুকি ও প্রণোদনা খাতে বরাদ্দ রাখা হয় 1,10,672 কোটি টাকা। আসন্ন বাজেটে যা বেড়ে হচ্ছে 1,20,585 কোটি টাকা। সর্বোচ্চ 40,000 কোটি টাকা ভর্তুকি থাকছে বিদ্যুৎ খাতে। এলএনজি আমদানিতে ভর্তুকি 7,000 কোটি টাকা। কৃষিতে ভর্তুকি না বাড়লেও সামনে বাজেটে সরকারি চাকরিজীবীদের রেশনের খাদ্যে ভর্তুকি বেড়ে হচ্ছে 7,360 কোটি টাকা। ভর্তুকি মূল্যে টিসিবি এবং ওএমএস এর নিত্যপণ্য বিক্রিতে বরাদ্দ থাকছে 19,000 কোটি টাকা। ঋণদাতা সংস্থা আইএমএফ এর পরামর্শ পাশ কাটিয়েই বাড়ানো হচ্ছে ভর্তুকি। ভর্তুকি প্রণোদনা এটা তো অর্থনীতিকে অনেক ক্ষেত্রেই চাঙ্গা রাখবার জন্য, বা আইএমএফ প্রত্যেকটা দেশের এক অবস্থানে যে দেখে তা নয়, একভাবে তারা দেখে আর আমাদের দেখতে হয় আরেকভাবে। তাদের সব কথায় আমরা মেনে নিয়ে আমরা আমাদের ইকোনমিকে সচল রাখতে পারবো না। রপ্তানি খাতে প্রণোদনা 8,000 কোটি টাকা থেকে কমে হচ্ছে 7,825 কোটি টাকা। এলডিসি উত্তরণকে মাথায় রেখে রপ্তানিতে প্রণোদনা কমানোর পক্ষে অর্থনীতিবিদরাও। তবে তারা বলছেন, বিদ্যুতে ভর্তুকির সুবিধা পাচ্ছে উৎপাদকরা। এই ক্যাপাসিটি পেমেন্টের নামে যে সাবসিডি গেছে তাতে ধনী আরও ধনী হয়েছে, কিন্তু সাধারণ মানুষ, বিদ্যুতের গ্রাহক, ব্যবসায়ী যারা বিদ্যুৎ এবং গ্যাসের গ্রাহক, তাদের উপর এসে কিন্তু এই সাবসিডির বোঝা এখন পড়েছে। তাহলে সাবসিডি জনগণের লেভেলে না কমিয়ে সাবসিডি যেখানে কমানো উচিত, যেমন ক্যাপাসিটি পেমেন্টের মতো জায়গা রিভিউ করে, আমার মনে হয় সেই স্ট্র্যাটেজিতে যাওয়া উচিত। আসছে বাজেটে সরকারি বেসরকারি হাসপাতাল, এনজিও, গবেষণা সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য ভর্তুকি থাকছে 12,000 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে সমন্বয় করার পর জ্বালানি তেলের নতুন মূল্য কার্যকর হয়েছে আজ। সকাল থেকে বর্ধিত দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। বৃহস্পতিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন মূল্য অনুযায়ী অকটেনের দাম প্রতি লিটার 131 টাকা, পেট্রোলের দাম 127 টাকা এবং ডিজেলের দাম 107 টাকা 75 পয়সা নির্ধারণ করা হয়েছে। এদিকে দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। তাদের আশঙ্কা, এর প্রভাবে নিত্যপণ্যের দাম আরও বাড়বে। এছাড়া পরিবহন সহ অন্যান্য খাতেও পড়তে পারে এর প্রভাব। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রাখতে মার্চ থেকে জ্বালানির স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসেবে প্রতি মাসে তেলের নতুন দাম ঘোষণা করা হচ্ছে। এরপর প্রথম 2 দফায় দাম কমার পর দাম বাড়ল 2 দফা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, 1.5 বছরে মাত্র 13 ভাগ নিয়োগ, অনিশ্চিত প্রশিক্ষণ।
উপাচার্য শিক্ষক দ্বন্দ্বে 1 মাস বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। কবে খুলবে জানা নেই, অনিশ্চয়তায় হতাশ শিক্ষার্থীরা। অব্যবস্থাপনা, নিয়োগে অনিয়ম ও অদক্ষ জনবলে ভেস্তে যাচ্ছে বিশ্বমানের হাসপাতাল তৈরির উদ্যোগ। শুরুর 1.5 বছরে বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে প্রয়োজনের বিপরীতে কর্মী চিকিৎসক নেওয়া হয়েছে মাত্র 13 ভাগ। পরিচালনায় মানা হচ্ছে না নিয়ম কানুন, আর এতে অনিশ্চিত দক্ষিণ কোরিয়ান বিশেষজ্ঞদের প্রশিক্ষণও। এই অবস্থায় নতুন উপাচার্য বলছেন, প্রশ্ন ফাঁসের তদন্ত শেষেই আসবে বড় নিয়োগের ঘোষণা। বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতাল যাত্রা শুরুর 1.5 বছর পরও নেই রোগীর ভিড়, নেই চিরচেনা কোলাহল। 750 বেডের এই হাসপাতাল চালাতে লোক দরকার 2758, তবে নেওয়া হয়েছে মাত্র 376 জন। এ নিয়েও উঠেছে প্রশ্ন। বলা হচ্ছে বেশিরভাগ পদেই সুযোগ পেয়েছেন অদক্ষরা। ইভেনও যে নিয়োগও যেগুলো হচ্ছে সেগুলো তো আমরা কিছু জানতাম না। হঠাৎ করে একজন এসে বলে যে আমি প্রজেক্টে এসে নিয়োগ পাইছি। একটা দক্ষ জনবল ওখানে প্রথমেই দেওয়া উচিত ছিল, সেটা করা হয়নি। ওখানে রিক্রুটমেন্টগুলো করা হয়েছে ব্যক্তিগত ইন্টারেস্ট কিংবা মানে ব্যক্তিগত ইন্টারেস্টের জন্যই বেশি রিক্রুটমেন্ট করা হয়েছে। যে আমাদের এই ক্যাম্পাসের নিয়োগ বাণিজ্যের নামে একটা বিশাল দুর্নাম আছে। চিকিৎসক নিয়োগ থেকে আরেকজন চিকিৎসক পয়সা নেয়, এটি পৃথিবীতে সম্ভবত বাংলাদেশেই সম্ভব। কথা ছিল বিশেষায়িত সেবা দিতে কনসালটেন্ট পদে এখানে আসবেন দেশের সেরা চিকিৎসকেরা, অথচ শুরুতেই নেওয়া হয়েছে 44 জন মেডিকেল অফিসার। অভিযোগ উঠেছে একক ক্ষমতা বলে অ্যাডহক ভিত্তিতে তাদের নিয়োগ দিয়েছেন সাবেক উপাচার্য। এই মেডিকেল অফিসারদের বেশিরভাগই বিভিন্ন বেসরকারি মেডিকেল থেকে পাশ করা। এটার ব্যাপারে আমি করতে পারি, কারণ শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো এগুলো হয়তো বা এটা করে রাখবেন, এ ব্যাপারে কোনো মন্তব্য নেই আমার। পরিকল্পনায় ছিল এখানকার চিকিৎসকেরা বাইরে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না, বিনিময়ে পদ অনুযায়ী মাসে বেতন পাবেন 2.5 থেকে 5 লাখ টাকা। চলবে কর্পোরেট ব্যবস্থাপনায়। 10 লাখ টাকা বেতনে আসবেন একজন প্রধান নির্বাহী। সেসব ভুলে গিয়ে চালানো হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের আদলে। ডেফিনেটলি নন প্র্যাকটিসিং করতে হবে। নন প্র্যাকটিসিং না করলে ডেভেলপড হবে না। এগুলো আমার ব্যক্তিগত আইডিয়া বলতেছি, এগুলো যেন সবগুলি অ্যাড্রেস করে একটা আলাদা আইন করে দিতে হবে। দক্ষতা বাড়াতে প্রথম ধাপে দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ পেয়েছেন 159 জন। অভিযোগ আছে অপ্রয়োজনেও সেখানে গেছেন অনেকে, ফিরে এসে যোগ দেননি কাজে। আর এসব অনিয়মে চিকিৎসক সহ 56 জন কোরীয় বিশেষজ্ঞের কাছে স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের বিশ্বমানের হাসপাতাল পরিচালনার যে প্রশিক্ষণ পাওয়ার কথা তা এখন প্রায় অনিশ্চিত। ডিপিপি এবং ফিজিবিলিটি স্টাডি যে রিকমেন্ডেশন সেগুলো আমরা ফলো করি নাই। আমরা যদি প্রথম থেকে এটা ফলো করতাম তাহলে এটা চালু হতো। এবং এটাতে কিন্তু কোরিয়ান গভর্নমেন্টও কিন্তু খুব হ্যাপি না। তারা বারবার চিঠি লিখেছে যে তোমরা এটাই করো, এই করো। এই অবস্থায় নতুন উপাচার্য বলছেন, দক্ষ চিকিৎসক পেতে দরকার আলাদা বেতন কাঠামো, পরীক্ষা ছাড়া আর কোনো নিয়োগ হবে না। আমার কাছে যে সে এসে বলবে আর অ্যাডহকে একটা নিয়োগ পেয়ে যাবে, এই সিস্টেমে আমি কোনোদিন যাব না। কোনো পরীক্ষার সিস্টেম ছাড়া একজন আসলো এবং সে যদি এরকম হয়ে থাকে যে তার কোনো পরীক্ষা ছাড়াই একটা ইউনিভার্সিটিতে ঢুকে যাওয়া, এটা তো আমার মনে হয় যে সঠিক হচ্ছে না। স্বল্প সুদের ঋণে রাজধানীতে এমন আরও একটি হাসপাতাল করে দেওয়ার কথা দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংকের। তবে প্রথমটির নানা অব্যবস্থাপনায় আটকে গেছে সেই আয়োজন। দেশে দক্ষ ও মেধাবী চিকিৎসকের অভাব নেই, অভাব ছিল শুধু বিশ্বমানের চিকিৎসার সব আয়োজন থাকা একটি হাসপাতালের। আর এটি এখানে করতে চেয়েছে সরকার, কিন্তু কিছু মানুষের অসততা আর ভুল নীতির কারণে প্রশ্নের মুখে পড়েছে সরকারের অসাধারণ এই উদ্যোগ। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপাচার্য শিক্ষকদের দ্বন্দ্বে 1 মাস ধরে বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করা নিয়ে উপাচার্যের আলোচনার চিঠি প্রত্যাখ্যান করেছেন শিক্ষক সমিতি। এছাড়া সিন্ডিকেটের তদন্ত কমিটির প্রতিও জানিয়েছেন অনাস্থা। এমন জটিলতায় বিশ্ববিদ্যালয় কবে খুলবে, এই অনিশ্চয়তায় হতাশ শিক্ষার্থীরা। এপ্রিল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 7 দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষক সমিতি। তবে শেষমেশ তা উপাচার্যের পদত্যাগের দাবির আন্দোলনে রূপ নেয়। এর জেরে 29 এপ্রিল থেকে ক্লাস পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচি শুরু করেন শিক্ষক সমিতির সদস্যরা।
দুদিন পর সিন্ডিকেট সভার সিদ্ধান্তে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়। বন্ধের মধ্যেও উপাচার্যের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। এর মধ্যে উপাচার্য আলোচনার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেন শিক্ষক সমিতির নেতারা। যে ওনারা দায়িত্বশীল ভূমিকা নিয়েই এসে আমাদের সাথে আলাপ করেই আমরা দেখি যে আমরা খুলে দেওয়ার পরে আবার যেন ক্লাস বর্জন না হয়, খুলে দেওয়ার পরে আবার যেন হইহট্টগোল না হয়। বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে আমাদের পরামর্শ আপনার দরকার কি, বিশ্ববিদ্যালয়টা আপনি বন্ধ করে দিয়েছেন। তো সেই কারণে আমরা ওনার সাথে আলোচনা সারা দিয়ে আমরা যাইনি। এদিকে আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও যে কোনো সময় ক্লাস পরীক্ষা শুরু হতে পারে এমন আশায় বিশ্ববিদ্যালয়ের 5টি হলে রয়ে গেছেন বেশিরভাগ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে টিচার্সদের ঝামেলার কারণে হচ্ছে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওরকমটা কখনো শুনি নাই। সেশন জটে পড়ার একটা সম্ভাবনা রয়েই গেছে। ঠিক আছে, আমরা এটা নিয়ে শঙ্কার মধ্যেই আছি বলা যায়। ক্লাস চললে পড়াশোনার যে স্পিরিটটা কাজ করে ওইটাও এখন পুরোপুরি হচ্ছে না। শিক্ষার্থীদের জিম্মি না করে আইনগতভাবে সমস্যা সমাধানের আহ্বান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের। আন্দোলন করতে হবে কেন? আইনের শাসন তো আছে, এখনো দেশে আইনের শাসন তো কার্যকর। তো সেই জায়গা থেকে আমরা কেন সরে আসবো? আর শিক্ষার্থীদের কেন জিম্মি করা? কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 6 অনুষদের 19 বিভাগে প্রায় 7,000 শিক্ষার্থী অধ্যয়নরত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনের পর দিন ঘুরেও পেনশনের টাকা পাচ্ছেন না বেসরকারি শিক্ষকরা। এখনো ঝুলে আছে 40,000 শিক্ষকের আবেদন। 6,500 কোটি টাকার ঘাটতিতে এই সংকট কাটছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংকট কাটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষকরা চাকরি শেষে অবসর ভাতা এবং কল্যাণ ভাতা পান। এখন পর্যন্ত অবসর সুবিধা বোর্ডে 40,000 শিক্ষকের আবেদন জমা পড়ে আছে, আর কল্যাণ ট্রাস্টে আছে 20,000 শিক্ষকের আবেদন। সেই সঙ্গে প্রতি মাসে 2,000-এর মতো আবেদন নতুন করে জমা পড়ছে। চাকরি শেষ হওয়ার 3 থেকে 4 বছর পার হলেও শিক্ষকরা অবসরের টাকা পাচ্ছেন না। চাকরির পরে নগদ টাকা পেতাম, আর টোটালের টাকা স্টপ। আমরা তো বেসরকারি। কষ্টর মধ্যে আজকে 3বার আইলাম এই অফিসে, এই অবসরের টাকা কথা পাবেন। অসুস্থ হওয়ার পরও পাওয়া যায় না এই টাকা, এমনকি অনেকে টাকা না পেয়েই মৃত্যুবরণ করছেন। দিনাজপুর থেকে আসতে যেতে যে ভোগান্তি চলতেছে, তারপর অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আমাদের। এদিকে অর্থ সংকটে শিক্ষকদের এই ভোগান্তি শেষই হচ্ছে না। এখন পর্যন্ত কল্যাণ ট্রাস্টে 2,500 কোটি টাকা ঘাটতি রয়েছে, আর অবসর সুবিধা বোর্ডে 4,000 কোটি টাকার ঘাটতি রয়েছে। এই টাকাটা যদি গভর্নমেন্ট আমাদেরকে দেয়, আপনি তো কথা বললেন, আমরা 2 থেকে 3 মাসের মধ্যেই আমরা চাই আমার শিক্ষকরা শেষ জীবনের টাকাটা তারা চাকরি শেষে পেয়ে যান। পেতে হলে এই সাপোর্টটা গভর্নমেন্ট দিতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠকেও এই সংকট নিয়ে আলোচনা হয়েছে। সেখানে এই সংকট কাটাতে স্থায়ী সমাধানের জন্য একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। আগামী অর্থ বছরেও আমরা একটা ভালো পরিমাণ টাকা পাবো বলে আমরা আশা করছি। ইতিমধ্যে শিক্ষা সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির মিটিং 3টি হয়েছে আমাদের এজেন্ডা দিয়ে। এদিকে অবসর ও কল্যাণ তহবিলের ঘাটতি পূরণে একদিকে যেমন শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে, অন্যদিকে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান শিক্ষকদের। মানসম্মত শিক্ষা নিশ্চিতের মূল কারিগর শিক্ষকরা, আর বছরের পর বছর ধরে অবসর ভাতা পাওয়া নিয়ে শিক্ষকদের জটিলতা কাটছে না। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই সংকট দূরে স্থায়ী পদক্ষেপ না নিলে যোগ্যরা শিক্ষক হতে চাইবে না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনে এবার কোরবানির হাট বসছে 17টি। এর মধ্যে অস্থায়ী 15টি হাটের ইজারা প্রায় চূড়ান্ত। এতে 2 সিটির রাজস্ব আদায় হবে 41 কোটি টাকার বেশি। সিটি কর্পোরেশন বলছে, ইজারার নিয়মের ব্যত্যয় ঘটিয়ে বাইরে হাট বসালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। উত্তরের 7টি হাটেই থাকবে ডিজিটাল ব্যাংকিং সুবিধা। আর কয়দিন পরেই ঢাকা দক্ষিণের আমুলিয়ার এই মাঠে বসবে কোরবানির হাট। এরই মধ্যে 65 লাখ টাকায় চূড়ান্ত হয়েছে ইজারা। এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অস্থায়ী হাটের ইজারা দেওয়া হচ্ছে 9টি। এতে রাজস্ব আদায় হবে 25 কোটি টাকার বেশি। আর ঢাকা উত্তরে অস্থায়ী হাটের ইজারা হচ্ছে 6টি। এসব থেকে রাজস্ব আসবে প্রায় 16 কোটি টাকা। এছাড়াও 2 সিটির স্থায়ী হাট গাবতলী ও সারুলিয়া হবে বেচাকেনা। বেশিরভাগ হাটের ইজারাই চূড়ান্ত, প্রায় 2-1 দিনের মধ্যে আসবে ঘোষণা। ঈদের 5 দিন আগে থেকে বসবে হাট, চলবে ঈদের পরদিন পর্যন্ত।
নির্দিষ্ট স্থানের বাইরে পশু তোলা হলে নেওয়া হবে ব্যবস্থা। পশু কোরবানি দিবে তাদের সুবিধার্থে 11টি বা 12টি হাট আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকা আমরা সুনির্দিষ্ট করেছি এবং সেটা একটি ক্যাচমেন্ট এরিয়া চিন্তা ভাবনা করেই কিন্তু মাননীয় মেয়র মহোদয় সেটি সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই আলোকেই যারা দেওয়া হচ্ছে। সুতরাং এর বাইরে যদি কেউ দিয়ে থাকে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা উত্তরের 7টি হাট ব্যবস্থাপনা এরই মধ্যে চূড়ান্ত হয়েছে। ক্যাশলেস ট্রানজ্যাকশনের আহ্বান জানিয়ে উত্তর সিটির মেয়র বলছেন, সব হাটেই রাখা হবে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা। পিওএস মেশিন ব্যবহার থাকবে, ক্রেডিট কার্ড থাকবে, এমএফএস থাকবে। সুতরাং যে ধরনের একজনের একটা গরু পছন্দ হলো কিন্তু তার কাছে সাফিসিয়েন্ট টাকা নেই, সাথে সাথে ক্রেডিট কার্ডের মাধ্যমেও সেখানে অনলাইন বা এমএমএস এর মাধ্যমে তারা সকল ধরনের ট্রানজ্যাকশন করতে পারবে। এটি আমরা সম্পূর্ণ করেছি। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঈদ ও পরদিনের মধ্যে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমন্ত্রণ পরের আয়োজনে।